হ্যালো, 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 হ্যালো। ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো তোমাদের অলরেডি যেমন আগের একটা করিয়েছিলাম আমি আ ভৌত জগৎ। তো ভৌত জগতে তোমরা অনেক কিছু জেনেছিলে। ফিজিক্স সম্পর্কে জেনেছিলে। তো দেখো যেহেতু তোমরা এসএসসি, এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তো আ এটা তোমাদের জন্য অবশ্যই নতুন কিছু না। তোমরা পড়েছো জাস্ট তোমরা কি করছো এটাকে রিভিশন করছো। তাই না? তো চলো তাহলে শুরু করা যাক। অবশ্যই যারা দেখছো আ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে যাতে নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের আ নেক্সট নোটিফিকেশন তোমাদের চলে আসে যাতে ক্লাস যে নতুন ক্লাস চলে এসছে এটা যেন নোটিফিকেশন তোমরা পাও তাতে তোমরা কোনো ক্লাস যাতে মিস না করো, রাইট? তো চলো তাহলে আমরা একে শুরু করি। দেখো আগের ক্লাসে আমি যেমন বলেছিলাম যে আমি তো পুরো ডিটেলস দিতে পারছি না একটা পিপিটি পেজে, তো আমি করছি কি আমি এখানে জাস্ট অনেকগুলো ওয়ান লাইনার বলতে পারো বা অনেকগুলো জিস্ট বলতে পারো সেগুলোকে আমি তুলে ধরেছি। এবার এইগুলো আমি যেগুলো বলছি সেইগুলো একটুখানি মানে খেয়াল করবে, ওকে? সো চলো তাহলে দেখো স্টুডেন্ট, আজ আমরা হচ্ছে ফিজিক্সের একটা খুব বেসিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। অ্যাকচুয়ালি ফিজিক্সে আমরা যে কোনো যে ফিজিক্যাল কোয়ান্টিটি যাই যাই হয়ে যাক তাকে এটা তো বলতে পারি না যে ওর থেকে বেশি বা ওর থেকে কম। তো সেটাকে আমরা কিভাবে বলবো যে একটা নাম্বার প্লাস ইউনিট যে কোনো দিয়ে প্রকাশ করব। যেমন ধরো আমি যদি তোমাদের বলি যে একটা টেবিলের দৈর্ঘ্য 2, তাহলে কথাটা অসম্পূর্ণ, কারণ 2 কি মিটার, সেন্টিমিটার, ফিট আমরা তো জানি না। তাই আমরা কি বলবো? আমরা বলবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি। তো আমরা কি বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি আসলে কি? যে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ভ্যালু, তার সঙ্গে আমরা কাকে দেবো? টেক্সট, রাইট? অ্যাজ এ ইউনিট। তো অ্যাজ এ ইউনিট আমরা কি দেবো? ইউনিট। টেক্সটের বদলে আমরা ইউনিটই দিই, কেননা এটা আমাদের সবচেয়ে বেশি অ্যাকুরেসি রাখে। তো আজকে যে পুরো চ্যাপ্টারে আমরা দেখবো যে কিভাবে এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা কিভাবে করা হয় আর মেজারমেন্ট কতটা অ্যাকুরেট সেটাও জানবো। ক্লিয়ার? তো এই গেল আমাদের মেজারমেন্ট সম্পর্কে। এবার আসো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি কি? যে আমরা যদি একদমই ফিজিক্সের ভাষায় বলতে চাই তাহলে আমরা কি বলবো যে যে রাশিকে পরিমাপ করা যায় এবং নাম্বার ও ইউনিট দিয়ে তাকে আমরা প্রকাশ করতে পারি, তাই না? তাকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার একটা জিনিস জানো তোমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে দুটো টাইপের। এক নম্বর কি? ফান্ডামেন্টাল ইউনিট, যেটাকে আমরা বলি মৌলিক রাশি একক, আর একটা বলি ডিরাইভ ইউনিট। এবারে ফান্ডামেন্টাল ইউনিটটা কি? অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে যে কোয়ান্টিটি, মানে যে কোয়ান্টিটি অন্য কোনো যে কোয়ান্টিটি এর সাহায্য লাগে না নিজেকে আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি ডিফাইন করতে পারো এদের ইউনিটগুলোকে। আর ডিরাইভ ইউনিট কোনগুলোকে বলছে? এই ফান্ডামেন্টাল ইউনিটেড, এটা যেমন ধরো মিটার, দেন তোমার এল আছে, দেন ধরো তোমার থিটা আছে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো সবই ফান্ডামেন্টাল। কেজি, ওকে, একটাতেই হয়ে যায় ওয়েট, এসব জিনিসগুলো। এবার আসো ডিরাইভ ইউনিট। ডিরাইভ ইউনিট কোনগুলোকে বলছে? এই ফান্ডামেন্টাল ডিউটিগুলোর থেকে, ডিউটি বলছি কি, ফান্ডামেন্টাল ইউনিটগুলোর থেকে অর্থাৎ কোয়ান্টিটিসগুলোর থেকে ও কী করছে, ম্যাথামেটিক রিলেশনে আসার পর যে কোয়ান্টিটি তৈরি করছে সেটাকে বলছে ডিরাইভ। যেমন ধরো লাইক ভেলোসিটি। ভেলোসিটি কি? লেন্থ আপন টাইম, তাই না? তো এটা আসলে কি, এটা হচ্ছে লেন্থ মানে মিটার ডিভাইডেড বাই টাইম মানে সেকেন্ড ধরে নাও। তো মিটার পার সেকেন্ড এই যে ইউনিটটা তৈরি হলো এটা একটা মিটার আর সেকেন্ডের রেশিও দিয়ে তৈরি হলো। তো এটাকে আমরা কি বলছি? ডিরাইভ ইউনিট। ক্লিয়ার? আশা করি তোমাদের এই পেজটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট। নেক্সট হচ্ছে কি আছে আমাদের? সিস্টেম অফ ইউনিট। অ্যাকচুয়ালি মানে এই যে ইউনিট আমরা ব্যবহার করছি এই ইউনিট ব্যবহারের জন্য আমাদের আমাদের বিভিন্ন রকমের সিস্টেম আছে, যেমন আমরা কড়ি দিয়ে জানি, তাই না? আগেও ছিল এটা। এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো চারটে ভাগে আপাতত আমরা ইউজ করি এখন। চারটে সিস্টেম কি কি? সিজিএস, এফপিএস, এমকেএস অ্যান্ড এসআই, রাইট? এবার সিজিএস মানে কি? সিজিএস মানেই হচ্ছে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম অ্যান্ড এস ফর সেকেন্ড, রাইট? তো লাইক দ্যাট আমাদের এফপিএসে যখন আমরা যাব, এফ ফর ফুট, পি ফর আমাদের পাউন্ড অ্যান্ড এস ফর সেকেন্ড। তো এটা বেসিক্যালি আমরা বেশি দেখতে পাই ইউকে বা ইউএসএ। তো এই ইউনিট চলে। দেন আসো আমাদের এমকেএস।
এমকেএস অ্যাকচুয়ালি মিটার কেজি সেকেন্ড। এই এমকেএসকে অ্যাকচুয়ালি আমাদের এসআই ইউনিটও বলা থাকে। তো এসআই ইউনিট হচ্ছে কি, এসআই ইউনিটের 7টা যে বেস ইউনিট, সেই 7টা বেস ইউনিট মানে যেমন ধরো যে আন্তর্জাতিক ভাবে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত ইউনিট যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে আমাদের এই এসআই ইউনিট। ওকে, তো এসআই সিস্টেমের মোট যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থাকে, তাদের যে করসপন্ডিং বেস ইউনিট আছে, সেই ইউনিটগুলো আমরা দেখব। ফার্স্ট যেমন ধরো লেন্থের জন্য আমরা এসআই ইউনিট কি ইউজ করি, সেটা হচ্ছে মিটার। মাস ভর, সেটার জন্য আমরা কি ইউজ করি, কিলোগ্রাম। সেম টু সেম টাইমের জন্য আমরা সেকেন্ড ইউজ করি, এটা অবশ্য সিজিএস এসআই দুটোতেই আমরা সেকেন্ড ইউজ করি। দেন আসো কারেন্টের কথা, কারেন্ট হচ্ছে আমরা অ্যাম্পিয়ার ইউজ করি। দেন টেম্পারেচার ক্যালভিনে ইউজ করি। আর অ্যামাউন্ট যে কোনো মলিকিউলার অ্যামাউন্ট, অর্থাৎ যদি আণবিক পরিমাণ আমরা দেখি তখন আমরা কি বলি, মোল, তাই না? লুমিনিয়াস ইন্টেন্সিটি খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় কি হয় আমরা ভুলে যাই। তো এই জিনিসটা কি হয়, এই জিনিসটা আমাদের তখন কোশ্চেনে দিয়ে দেয়, এটা কি, ক্যান্ডেলা, মনে থাকবে, লুমিনিয়াস ইন্টেন্সিটি দ্যাট ইজ ইন ক্যান্ডেলা। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের টোটাল 7টা এসআই এর বেস ইউনিট। ওকে, আচ্ছা, এই যে 7টা ইউনিট এটা কেন আরও বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই যে 7টা ইউনিট, এই সমস্ত ইউনিটগুলো থেকেই আমরা ডিরাইভ করতে পারবো, বা যেটাকে আমরা বলি ডিরাইভ ইউনিট, তাই না? তো সেই ইউনিটগুলো আমরা পরে পরে বের করতে পারবো আরামসে। চলো এবার আমরা দেখে নেবো যে ডিরাইভ ইউনিটগুলো কি কি। যেমন ধরো এখানে ভলিউম, ধরো যেমন ভলিউম কি হয়েছে, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তার মানে কি 3বার লেন্থের মাল্টিপ্লাই হয়েছে, তাই না? তো সেরকমই ধরো সিম্পল যেরকম ভেলোসিটি আছে, ভেলোসিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম, তো ডিস্টেন্স বাই টাইম দ্যাট ইজ মিটার পার সেকেন্ড। তো এগুলো তো আমরা জানি। অ্যাক্সিলারেশন সেম টু সেম, অ্যাক্সিলারেশন মানে আবার কি, ভেলোসিটি বাই টাইম। তো ভেলোসিটি অলরেডি তো মিটার পার সেকেন্ড হয়েই ছিল, দেন আবার সেকেন্ড তোমার ডিভাইডেড হলে কি হয়ে যায়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হয়ে যাবে কি তোমাদের অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? তো এইভাবে তোমরা ফোর্স দেখতে পারো, ওয়ার্ক দেখতে পারো, সবই কিছুই একই হিসাবে যাবে। যেমন ধরো ফোর্সের ক্ষেত্রে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটাকে আমরা ধরি অ্যাজ এ নিউটন, তাই না? তো এই ইউনিটগুলো তোমরা পরে পরে আরও জানবে। তো এবার আমরা যাব এর সায়েন্টিফিক নোটেশন। সায়েন্টিফিক নোটেশন, সায়েন্টিফিক নোটেশন বলতে কোনটাকে বলছে, দেখো ফিজিক্সে অনেক সময় কি হয়, খুব খুব বড়, আবার কখনো খুব খুব ছোট নাম্বার নিয়ে কাজ করতে হয়। যখন আমরা যেমন ইলেকট্রনের মাস দেখি, তাই না, তখন আমরা নেগেটিভে ধরি। যখন আমরা বড় বড় যে দূরত্বগুলো দেখি, আলোকবর্ষ বা যেগুলোকে বলছি, তো সেই লাইট ইয়ার, এইসব জিনিসগুলো কি তখন আমরা প্রচুর বড় নাম্বার ধরতে হয়। যেমন ধরো, চলো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। লাইক এই যে আমি যদি যে সংখ্যাটা লিখছি 2 3 4 5 6 8, তো এইটাকে বলার জন্য আমরা এত বড় না লিখে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো 3 ইন্টু 10⁸, তাই না? তো বড় সংখ্যাটাকে আমরা কি করলাম, জাস্ট একটা ছোটতে ভেঙে দিলাম। আবার যদি এবার ধরো কোনো ছোট সংখ্যা দেওয়া আছে, তার মানে 0.0000000 4 6 7 8, এখানে 1 ধরে নাও, তাই না? তার মানে কি হয়ে গেল, তাহলে 1 2 3 4 5 6 7 8, তো 1 ইন্টু 10⁻⁻8, যদি আরও বাড়িয়ে দাও -9। ক্লিয়ার? তো এই যে সংখ্যাগুলো আমরা এভাবে ইউজ করি, এটাকে কি বলছে, এটাকে বলছে সায়েন্টিফিক নোটেশন। ক্লিয়ার? এবার দেখো যে আমাদের যে এসআই যখন আমরা ইউনিট ইউজ করি, তখন এসআই এর একটা প্রিফিক্স, যেমন যে কোনো ইউনিট হয় না, সেই ইউনিটগুলোর আমরা প্রিফিক্স সাফিক্স এসব বলি। তো এসআই এর কিছু প্রিফিক্স আমরা ইউজ করি যখন হচ্ছে কোনো ইউনিট খুব ছোট বা খুব বড় যে ভ্যালু আমরা যখন প্রকাশ করতে চাই, তখন এই প্রিফিক্সগুলো ইউজ করি এসআই ইউনিটে। যেমন সিম্পল ধরো 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার, রাইট? দেন লাইক 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইন দ্য সেন্স 10⁻³ মিটার। সেরকম তোমার যদি আমি 1 মাইক্রোমিটার ধরি, দ্যাট ইজ 1 মাইক্রোমিটার ইজ ইকুয়ালস টু 10⁻⁻6 মিটার। তো এইভাবে এখানে বিভিন্ন রকমের দেখো, ফেমো মানে 10⁻⁵, 15 পিকো মানে 10⁻⁻12, ন্যানো মানে 10⁻⁻9, মাইক্রো মানে 10⁻⁻6, মিলি মানে 10⁻⁻3। তো এরকম এগুলো তোমরা মোটামুটি জানো, এবং যদি না জানো তোমরা এটাকে দেখে নিতে পারো।
ক্লিয়ার? তার মানে আমরা কি বুঝতে পারলাম যে প্রিফিক্স যখনই আমরা দেখব, প্রিফিক্স দেখলে আমরা যে পাওয়ার অর্থাৎ 10 এর যে পাওয়ার, 10 এর যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা মনে করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? চলো এবার আমরা যাই নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের বলছে যে লার্জার যে ইউনিটসগুলো আছে, অর্থাৎ আচ্ছা এখন একটা প্রশ্ন আমরা যদি করি যে একটা সাধারণ মিটার দিয়ে কি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা মাপতে পারবো? সিম্পল, অবশ্যই না। তাহলে এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, এটার জন্য একটা বিশেষ ইউনিট আমরা ব্যবহার করব। যেমন আমরা বললাম কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটা আমরা আর্থ থেকে সানের ডিস্টেন্স বলি, তাই না? লাইক লাইট ইয়ার। লাইট ইয়ার কোনটাকে বলছি? যে আলো এক বছরে যতটা ডিস্টেন্স পার করছে। দেন তোমার পারসেক। পারসেক মানে এবার কি? এই যে লাইট ইয়ার, এই লাইট ইয়ারে 3.26 গুণ, তাই না? তো এই যে মাসের জন্য যেমন আমরা দেখি কুইন্টাল। কুইন্টাল মানে তোমার হচ্ছে 1 কুইন্টাল ইন দ্য সেন্স 100 কেজি। 1 টন মানে 1000 কেজি। 1 লুনার মান্থ মানে 1 মাস। এক মাস মানে হচ্ছে 29.5 দিন, এরকম আমরা বলে থাকি। 1 ডিকেড মানে 10 ইয়ার্স। 1 সেঞ্চুরি মানে 100 ইয়ার্স। 1 মিলিনিয়ান মানে হচ্ছে তোমার 1000 ইয়ার। তো এইগুলো হচ্ছে আমরা অ্যাজ এ বিগ ইউনিট আমরা ইউজ করি। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে কি রুল ফর রাইটিং। রুলস ফর রাইটিং ইউনিট। রুল ফর রাইটিং ইউনিটে আমরা কি জানি? যে ইউনিট লেখার সময় আমাদের যে কিছু ইন্টারন্যাশনাল রুলস যেগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হয়। যেমন ধরো ইউনিটের যে সিম্বল, সেটা সাধারণত আমরা প্লুরাল যে ফর্ম, সেই ফর্মে হয় না। অর্থাৎ তাদের আমরা কিভাবে লিখবো? ধরো 5 কেজি লিখছি, 5 কেজি। তো এটাকে আমরা এইভাবে লিখবো না যে 5 কেজিস, রাইট? এই এস হবে না, মানে প্লুরাল ফর্মে হবে না। আমাদেরকে জাস্ট সেটার ইউনিটটা সিঙ্গুলার ফর্মই দিতে হবে, যতই আমার নিউমেরিক্যাল ভ্যালু বেশি হোক। মানে সায়েন্টিস্টের যদি নামে ইউনিট হয় তখন কি হয়ে যাবে? তখন আবার সিম্বলটা তোমাকে হচ্ছে ক্যাপিটাল দিতে হবে। তাহলে ফার্স্ট অফ অল সিম্বল হচ্ছে প্লুরাল হবে না। ক্লিয়ার? সায়েন্টিস্টের নাম থাকলে আমরা আপার কেসে লিখব, নন সায়েন্টিস্ট হলে আমরা লোয়ার কেসে লিখব, ফুল ইউনিট নেম আমরা লোয়ার কেসে লিখব, কম্পাউন্ড ইউনিট আমরা ডট বা স্পেস দিয়ে করব। যদি আমাদেরকে ডিভিশনে করতে হয় তাহলে নেগেটিভ পাওয়ারেও তুলে দেবো। আর একটার বেশি প্রিফিক্স আমরা দিতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা একটা এক্সাম্পল বলো তো, যে যদি আমাদের যে সায়েন্টিস্টের নেম হয় তাহলে আপার কেস হয়, যেমন আমরা নিউটন, দেন জুল, তাই না? এগুলো লিখি। তো এই হচ্ছে আমাদের রুলস ফর রাইটিং ইউনিট। ওকে, চলো এবার যাই আমরা নেক্সট। যেমন মেজারমেন্ট অফ লেন্থ মেজারমেন্টের জন্য যখন আমরা দেখি তখন কি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে আমরা যদি একটা টেবিলে ধরো টেবিল মাপতে চাই তাহলে স্কেল ব্যবহার করতে পারি, কিন্তু যদি পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপতে চাই তাহলে আমরা সেটা নিশ্চয়ই একদম প্যারালাক্স মেথডে চলে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা প্যারালাক্স মেথডটা ইউজ করব। কিভাবে? যেমন ধরো দুটো পজিশন আছে, দুটো পজিশন আলাদা আলাদা থেকে একটা একই অবজেক্ট থেকে অবজার্ভ করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের তুলনায় অবজেক্টের যে অ্যাপারেন্ট পজিশন সেটা সবসময় অপরিবর্তিত থাকতে হবে। তাহলে এই যে অ্যাপারেন্ট শিফট, এই যে শিফটিং, সেই অ্যাপারেন্ট শিফটিংটাকে আমি কি লক্ষ্য করব। ওকে, এটাকেই কি বলছে? প্যারাডক্স। ওকে, এই মেথড দিয়ে আমরা কি করি? যে আমাদের যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমরা বের করি। এবার ধরো খুব ছোট লেন্থের জন্য আমরা কিভাবে বের করব? যেমন ধরো মাইক্রোস্কোপিক যে স্ট্রাকচার, ইলেকট্রনের মাইক্রোস্কোপ আমরা ইউজ করি। সেখানে কি হয়? তার যে ভিজিবল লাইট, অপটিক্যাল মাইক্রোস্কোপ, এই সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি। এখানে রেঞ্জ কত? যেমন অপটিক্যাল মাইক্রোস্কোপের রেঞ্জ কত? 4×10⁻⁷ থেকে 7×10⁻⁷ পর্যন্ত মিটার। ওকে, তো এই যে রেঞ্জ, এই রেঞ্জগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কোন কোন রেঞ্জে আমরা এটাকে মেজার করতে পারি। ক্লিয়ার? চলো এবার যাবো আমরা, তাহলে কি হয়ে গেল? লেন্থ হয়ে গেল। এবার যাবো আমরা মাস। দেখো একটা সাধারণ যখন অবজেক্টের মাস আমরা দেখি তাহলে ব্যালেন্স দিয়ে আমাদেরকে মাপতে হবে, কিন্তু ধরো একটা অ্যাটমের মাস আমরা কিভাবে মাপবো? মানে এখানে আমরা কি ব্যবহার করব? যে অ্যাটমিক মাস ইউনিট, AMU, রাইট?
অ্যাটমিক মাস ইউনিট। তো এই যে অ্যাটমিক মাস ইউনিট, সেটার ভ্যালু কত? 1.6 × 10⁻⁻27 কেজি। এটা মনে রাখবে। এবার ধরো যে আমাদের লার্জ অ্যাস্ট্রোনমিক্যাল মাস আছে, এর ক্ষেত্রে কিন্তু গ্র্যাভিটেশনাল মেথড, আর অ্যাটমিক বা সাব অ্যাটমিক মাসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি মাস স্পেক্ট্রোগ্রাফ। মনে থাকবে। তাহলে লার্জ অ্যাটমিক মাস, অ্যাস্ট্রোনমিক্যাল যে মাস, তার জন্য আমরা ইউজ করি গ্র্যাভিটেশনাল মেথড। যেগুলো অ্যাটমিক বা সাব অ্যাটমিক মাস হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি মাসের স্পেক্ট্রোগ্রাফ আমরা ইউজ করে থাকি। ক্লিয়ার? ওকে, লেন্থ, মাস, দেন আসো আমাদের টাইম। টাইম আমরা কিভাবে, যেমন ধরো সময়ের রেশার ইউনিট আমরা জানি যে সেকেন্ড হয়। তো আগে মানুষ যখন সূর্যোদয় সূর্যাস্ত মানে চাঁদের অ্যাকচুয়ালি যে সাইকেল দেখতো, সেটা এই ব্যবহার করে ওরা সময় নির্ণয় করতো। তো পরবর্তীকালে এই যে পিরিয়ডিক মোশন, এই মোশনটাকে কাজে লাগিয়ে ওরা কি করলো? ঘড়ি তৈরি করলো। ক্লিয়ার? তাই জন্য আমরা এখন আবার আরও সেটাকে কম্পিউটারাইজড করে আমরা কি করেছি? মাইক্রো সেকেন্ড, তোমার হচ্ছে মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, তাই না? এগুলোকে আমরা আবার ছোট ছোট করে ভাগ করেছি। ক্লিয়ার? এবারে আসো, তাহলে যখন টাইমের কথা আসছে তখন পেন্ডুলাম তো আসবেই। যেমন ধরো সিম্পল পেন্ডুলাম, একটা ধরো সিঙ্গেল আমরা স্ট্রিং দেখছি, একটা স্ট্রিংয়ের সঙ্গে কিছু না একটা বব ঝুলে আছে, এটাই তো পেন্ডুলাম, তাই না? তাহলে একটা স্ট্রিংয়ের সঙ্গে যখন একটা বব ঝুলিয়ে দিলাম, সেটাই হচ্ছে আমাদের পেন্ডুলাম। এবার এই যে সিম্পল পেন্ডুলাম, অর্থাৎ বব যখন একটা এক্সট্রিম পজিশনে আসলো, এইখানে ধরে নাও এটা আমার এক্সট্রিম পজিশন, তো এক্সট্রিম পজিশনে কি হয়ে গেল? জাস্ট আবার দিকে গেল, আবার সে এক্সট্রিম পজিশনে পৌঁছে গেল। কিন্তু এই যে এক্সট্রিম পজিশনে হয়ে আবার আগের অবস্থানে ফিরে আসছে, এইটাকে একটা কি বলছে? কমপ্লিট অসিলেশন। মনে থাকবে। তাহলে একটা কি? কমপ্লিট একটা অসিলেশন। জাস্ট এখান থেকে আমি ধরেছি, এখান থেকে গেল আবার এলো, এটা একটা দোলন, দুটো দোলন, তিনটে দোলন, এইভাবে। তো এই যে কমপ্লিট অসিলেশন, এটা তো একটা টাইম পিরিয়ড আছে, যে সময় লাগে। তাহলে এই যে একটা একটা কমপ্লিট অসিলেশনের জন্য যে টাইমটা লাগছে, সেটাকে আমরা কি বলছি? যে একটা পূর্ণ সাইকেল, সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। ওকে, তাহলে টাইম পিরিয়ড আমরা পেলাম। এবার টাইম পিরিয়ড থেকে আমরা কী পাবো? ফ্রিকোয়েন্সিকে পাবো। ফ্রিকোয়েন্সি কি? যে প্রত্যেক সেকেন্ডে মানে ইন 1 সেকেন্ড কতগুলো অসিলেশন হচ্ছে, তাহলে তাকে আমরা কি বলছি? ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t। এটাকে আমরা নিউও অনেক সময় ইউজ করি, এফ বা নিউ যে কোনো থাকতে পারে। ক্লিয়ার? এবার যদি ছোটো দোলন হয়, তাহলে ছোটো দোলনে কি টাইম পিরিয়ডের কোনো ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করবে না। আমরা গ্যালিলিও পেন্ডুলাম দেখেছি, ইকুয়াল টাইম যে অসিলেশনে পর্যবেক্ষণ করেছিলেন তিনি। তো এই আমরা সমস্ত সিম্পল পেন্ডুলাম সম্পর্কে জানলাম। তাহলে টাইমের কথা যখন সিম্পল পেন্ডুলামে হচ্ছে, আমরা আরেকটুখানি আগিয়ে যাব, সেটা হচ্ছে অ্যাটমিক ক্লক। অ্যাটমিক স্ট্যান্ডার্ড অফ যে টাইম। অ্যাকচুয়ালি বর্তমানে কি হয়েছে, বর্তমানে অত্যন্ত যে অ্যাকুরেট টাইম মেজারমেন্টের জন্য আমরা এই অ্যাটমিক ক্লকটা ইউজ করে থাকি। যেমন ধরো সিজিয়াম-133, এই মৌলটা সিজিয়াম-133 এর একটা নির্দিষ্ট যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আমরা এই মানে ক্লকটা তৈরি করেছি। ডকুমেন্ট অনুযায়ী অ্যাকচুয়ালি তোমার 1 সেকেন্ড নির্ধারিত করা হয় কিভাবে? যে একটা সিজিয়াম-133 এর এই টাইম, এতগুলো ভাইব্রেশন যখন হবে, এর ভিত্তিতে আমরা সেটাকে বলবো 1 সেকেন্ড। মানে বুঝতে পারছো কতগুলো ভাইব্রেশন? তো এই পরিমাণ ভাইব্রেশন হলে আমি সেটাকে কি বলছি? একটা সেকেন্ড। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। তাহলে যখন টাইম পেয়ে গেছি, আমরা এবার একটুখানি ইররের দিকে যাই, অর্থাৎ মেজারমেন্টে ইরর আমরা কিভাবে পাবো। সরি। আচ্ছা, এটা আপনাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়, কেননা আমরা মেজারমেন্ট করলাম, কিন্তু মেজারমেন্ট কি মানে কখনো কি একদমই পারফেক্টলি এক্সাক্ট বলতে পারবো? একদমই না, তাই না? তো এই যে প্রত্যেকটা মেজারমেন্টের কিছু যে আনসার্টেনটি বলো বা যা ইরর বলো, সেটা থাকে। যেমন এর যে ইরর, সেটার মধ্যে বলতে পারো যে ইরর প্রধানত সিস্টেমেটিক ইরর হতে পারে, দেন তোমার হচ্ছে র্যান্ডম ইরর হতে পারে, দেন তোমার হচ্ছে লিস্ট কাউন্ট ইনস্ট্রুমেন্টাল ইরর হতে পারে, সমস্ত রকমের ইররগুলো হতে পারে। লিস্ট কাউন্টের আমরা ইরর করতে পারি। অ্যাকচুয়ালি সিস্টেমেটিক যে ইরর, সেটা সাধারণত এক ধরনের বায়াস তৈরি করে। র্যান্ডম ইরর অনিয়মিতভাবে যে পরিবর্তন শুরু হয়েছে, সেটা করতে পারে। দেন পার্সোনাল ইরর হচ্ছে অবজারভেশনের কারণে হতে পারে। আর যদি আমরা ইনস্ট্রুমেন্ট বা রেজলিউশনের কারণে আমরা লিস্ট কাউন্ট ইরর দেখতে পাই। তো এই সমস্ত ভুলগুলো আমি এখানে অলরেডি লিখে দিয়েছি তোমাদের, তোমরা চেক করতে পারো।
যে কী ধরনের ইররকে কোনটাকে বলছে, তো সেটা দেখলেই তোমরা মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার যাবো আমরা নেক্সট, অ্যাবসোলিউট, রিলেটিভ অ্যান্ড পার্সেন্টেজ এরর। অ্যাকচুয়ালি ধরো আমরা একই কোয়ান্টিটি কয়েকবার মেজার করলাম, তাহলে তখন প্রত্যেকটা যে রিডিংয়ের যে ডেভিয়েশন, সেই ডেভিয়েশন আমরা বের করতে পারবো। যেমন ধরো অ্যাবসোলিউট এরর আমি বলছি, চলো ডেলেক্স। ডেলেক্স মানে কি, যে আমাদের এক্স মাইনাস এক্স ইনিশিয়াল, তাই না? তো এই যে এটাকে আমরা কি বলছি, অ্যাবসোলিউট এরর, যেটা আমরা পেয়েছি সেখান থেকে মাইনাস করলাম। সেটা আমাদের রিলেটিভ এরর কি হয়, রিলেটিভ এরর অ্যাকচুয়ালি যখন আমরা মেইন যে আমাদের অ্যাবসোলিউট এরর আর মেন ভ্যালু, অর্থাৎ মেন অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই মিন ভ্যালু, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা ওকে লেখা আছে এখানে, এটা হচ্ছে রিলেটিভ এরর আমরা বলছি। দেন তোমার যদি পার্সেন্টেজ এররের কথা বলি, যে এই যে রিলেটিভ এরর এর কত পার্সেন্টেজ হচ্ছে, আমরা 100 টাইমসে আমরা দেখবো, সেটাকে আমরা কি বলবো, সেটা আমাদের পার্সেন্টেজ এরর। তাহলে এরর হচ্ছে টোটাল 3 টাইপস আমরা দেখলাম, অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। ক্লিয়ার? ওকে, এগুলো আমরা পরে পরে ক্যালকুলেশন করব যখন আমরা নিউমেরিক্যালে যাব। এখন আপাতত আমাদের প্রথম কাজ হচ্ছে চ্যাপ্টারগুলোকে শেষ করা। সেই চ্যাপ্টারগুলোকে আমাকে রিভিশন করতে হবে, কেননা চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি জানো, সেই চ্যাপ্টারগুলো রিভিশন তো তখন না করছো, ততক্ষণ তোমরা কি বাকি আদার্স তোমরা আগাতে পারবে না, তাই না? চলো নেক্সট টাইম। ওকে, এরর অফ ক্যালকুলেশন। দেখো, এটা আমাদের একটা ইন্টারেস্টিং বিষয়, যে যদি দুটো মেজারমেন্ট কোয়ান্টিটি যদি যোগ করি, তাহলে তো এরর কিভাবে হবে, কিভাবে যাবে, কিভাবে? এক হচ্ছে অ্যাডিশন বা সাবট্রাকশনে যেতে পারে, মানে অ্যাবসলিউট এরর অ্যাড হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন বা ডিভিশনও হতে পারে, যেখানে কী হয়ে যাবে, রিলেটিভ এরর কম্বাইন্ড হয়ে যাবে। এই রুলটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই রুলটা আমরা পরে অ্যাপ্লিকেশন এগুলোর করব। ক্লিয়ার? চলো এবার আমরা দেখি সিগনিফিক্যান্ট যে ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার বলতে ধরো একটা মেজারমেন্টের কোনো ডিজিট যদি মিনিংফুল এবং মেজারমেন্টের যদি প্রিসিয়াস প্রকাশ করে, সেগুলোকে আমরা কি বলছি, সিগনিফিক্যান্ট ফিগার্স। যেমন প্রধান রুল কি, যে অ্যাডিশন বা সাবট্রাকশনের যে লিস্ট ডেসিমেল প্লেসটা, সেই লিস্ট ডেসিমেল প্লেসটাকে আমরা দেখব। আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কি দেখব, লিস্ট সিগনিফিক্যান্স ফিগার, সেটা দেখব। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাপ্লিকেশন করার সময় এগুলো আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট যাবো। নেক্সট দেখবো আমরা রাউন্ডিং অফ, মানে রাউন্ডিং অফ আমরা কিভাবে করব। যেমন ধরো একটা আমি সিম্পল একটা ক্যালকুলেশন ধরছি, যে একটা ক্যালকুলেটারে আনসার এসেছে 7.846। এবারে কিন্তু আমাদের তো 3টে সিগনিফিক্যান্ট ফিগার দরকার, তাহলে আমরা কি করব, এই যে আমাদের ফোর্থ ডিজিট যেটা আমাদের 6 আছে, সেই 6টা তাহলে কি করে দেবো, এই 8 1 বেড়ে যাবে, মানে 8-এর 1 বাড়বে, তাহলে আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে 4 6, এটাকে আমি এখানে সিগনিফিক্যান্ট করে দেবো 7.85। ক্লিয়ার? যখনই 5-এর থেকে এটা বেশি হবে, 5-এর থেকে মোর দেন হবে, তখন যে আগের নাম্বারটা, সে আগের নাম্বারটা কি যাবে, 1 বেড়ে যাবে। এটা আমরা জানি। তার মানে কি, যে একটা নির্দিষ্ট রুল অনুসারে এক্সট্রা ডিজিট বাদ দিয়ে আনসারকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে লিখতে হবে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আসো, এবারে তোমরা এখানে দেখতে পারো, আমি ওখানে যেগুলো বললাম সেইখানেই এগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এবার আমরা দেখি নেক্সট আমরা দেখবো আনসার্টেনটি অফ ক্যালকুলেশন। আনসার্টেনটি অফ ক্যালকুলেশনে যে সিগনিফিক্যান্ট ফিগার্স দিতে হবে, দেন তোমাদের যে ফিগার তাদের রাউন্ড অফ আমরা করে দেবো। তো এই মাল্টি স্টেপ একটা ক্যালকুলেশনে আমরা সবসময় কী করি, এই যে ইন্টারমিডিয়েট যে রেজাল্ট, তার একটা এক্সট্রা একটা সিগনিফিক্যান্ট ফিগার আমরা রেখে দিই। ওকে, চলো তাহলে নেক্সট দেখবো। নেক্সট হচ্ছে আমাদের ডাইমেনশন। ডাইমেনশন অ্যাকচুয়ালি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। যেমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের পাওয়ারের মধ্যে আমরা প্রকাশ করি, তখন আমরা কি করব, তার একটা ডাইমেনশনাল পাই। যেমন ধরো ভেলোসিটি, ভেলোসিটি আমরা কি করি, যে লেন্থ বাই টাইম, তাই না? তো এই লেন্থ, অর্থাৎ লেন্থের যে ভেলোসিটি সেটা হচ্ছে কি এল, আর লেন্থের যে ডাইমেনশন সেটা হচ্ছে এল, আর টাইমের যে ডাইমেনশন সেটা হচ্ছে টি। তো আমরা এটাকে কীভাবে লিখবো, এল টি ইনভার্স, তাই না? তো এটা হচ্ছে আমাদের ভেলোসিটির যে তোমার হচ্ছে ডাইমেনশন। তো এখানে কোনো মাসের কোনো জায়গা নেই, তো মাস এখানে নেই বলে আমরা কি করলাম, এমটাকে 0 করে দিলাম, এম ডাইমেনশনে 0 করে দিলাম। তো যেমন ধরো অ্যাক্সিলারেশন, সেম জিনিস, অ্যাক্সিলারেশনও কী হয়ে যাবে, ভি আপন টি।
ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তো ভেলোসিটির অলরেডি আমরা কি পেয়েছি, ডি টু দি পাওয়ার -1, আর টি আবার একটা হলো, তার মানে কি এল টি টু দি পাওয়ার -2, তাহলে মাসের 0, লেন্থ একটা, আর টি টু দি পাওয়ার -2। তো এইভাবে আমরা ডাইমেনশনালি ইউজ করব। চলো একটা মাস দিয়ে আমি যদি দেখিনি, ফোর্স দিয়ে চলো দেখি। ফোর্স হচ্ছে কি, ফোর্স হচ্ছে এম ইন্টু এ, তার মানে মাস ইন্টু এই অ্যাক্সিলারেশন, তাহলে মাসের আমরা একটা পেলাম, এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্সের ডাইমেনশন। তাহলে এই হচ্ছে আমাদের, এরকমভাবে আমরা ডাইমেনশন বের করতে পারবো। এবার আমরা দেখবো যে এর একটুখানি অ্যানালাইসিস করে নিই। যে ডাইমেনশনালের যে অ্যানালাইসিস, এর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কোনো ইকুয়েশনের ডাইমেনশনালি কারেক্ট কিনা সেটা যাচাই করার জন্য। ধরো আমি একটা ইকুয়েশন লিখছি, যে ফার্স্ট একদমই যে আমাদের মোশন অফ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, রাইট? এবারে বাম দিকটা যদি আমি দেখি, যে ভেলোসিটি, ভেলোসিটি অ্যাকচুয়ালি কি আমরা দেখলাম এল টি টু দি পাওয়ার -1। এবারে ডান দিকে দেখো, ডান দিকের কে দুটো রাশি আছে, এক হচ্ছে ইউ, ইউ তো অলরেডি সেম, ঠিক আছে, চলো এটা না হয় মাল্টিপ্লাই হবে, কিন্তু এটা দেখবো আমরা এ ইন্টু টি, তাহলে এ অলরেডি আমরা কি পেয়েছিলাম, এল টি টু দি পাওয়ার -2 ইন্টু আবার টি, তার মানে আলটিমেটলি কী হয়ে গেল, এল টি টু দি পাওয়ার -2 -1। তো কি দেখতে পাচ্ছি যে মানে অ্যাডিশনটা হচ্ছে, সেই অ্যাডিশনটা মানে দুই পাশের যে ডাইমেনশন সেটা একই হচ্ছে বলেই অ্যাডিশনটা হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারবো, যে দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কনসিস্টেন্ট। ক্লিয়ার? ভেরি গুড। তো এই হচ্ছে আমাদের মানে তোমার পুরোপুরি চ্যাপ্টার। এবার যদি আসি ইউনিট যে কনভার্সন, ইউনিট কনভার্সন হচ্ছে একটা সিস্টেমের যে ডাইমেনশনাল রিলেশন সেটা ব্যবহার করে তার কনভার্সন করা। ক্লিয়ার? তো এই তোমরা ধীরে 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 মোটামুটি খুবই কম টাইমের মধ্যে, আমি জানি আমি হয়তো অনেক স্পিডে বলছিলাম, তো সেই জন্য তোমাদের কিছু কিছু মানে কমিউনিকেশন প্রবলেম লাগতে পারে, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেননা আমাদেরকে যদি পুরো ফাইনাল রিভিশন করতে হয়, মানে পুরো ফুল রিভিশন করতে হয়, তাও আমাদেরকে এইভাবেই এগিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে বেশি টাইম আমরা দিতে পারবো না, আমরা বেশি টাইম দেবো প্র্যাকটিসে। ওকে, তো অবশ্যই পরের ক্লাসে আমরা নেক্সট যে আমাদের কনসেপ্ট থাকবে তার উপরে বিভিন্ন রকমের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমরা আলোচনা করব। তোমাদের আমার যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমার ক্লাসগুলোকে ফুল করে দেখো, আর সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি যারা বন্ধুবান্ধবী আছে, বা তোমাদের যারা ভাই বোনরা আছে যারা ফিজিক্স বা আমাদের এসএলএসটি দেবে, 9-10 হোক 11-12 হোক, কিন্তু বোথ, এটার জন্য আমাদের জানিয়ে এটা আমাদের লাগবে। তো সিম্পল যারা বেসিক সায়েন্সের জন্য পড়ছে, তো তাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো এবং আমাকে সাপোর্ট করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ক্লাসটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে 3rd চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ।